হ্যালো ভিউয়ার্স, আমি মনীষা। লেটস লার্ন উইথ মনীষা চ্যানেলে সকলকে স্বাগত। আমি এই চ্যানেলটিতে শিক্ষাবিজ্ঞান বিষয়ে এবং জব ওরিয়েন্টেড বিভিন্ন বিষয়ের তথ্য আমি দিয়ে থাকি। আজকে আমি কারিকুলাম সম্পর্কে একটা ওভারঅল ধারণা দিতে চলেছি, যেটা তোমাদের বিএড, এমএড বা তারপর হচ্ছে তোমার গ্র্যাজুয়েশন ডিগ্রি, মাস্টার ডিগ্রি, ইভেন নেট, সেট, আবার হচ্ছে কি পিএসসি, এমএসসি এবং এসএসসি, এইরকম প্রত্যেকটা যে পরীক্ষায় সেই রকম পরীক্ষায় কিন্তু এই কোয়েশ্চেনগুলো থাকে। সেই জন্য তোমাদেরকে একটা ওভারঅল ধারণা দেওয়ার জন্যই কিন্তু আজকে এই কারিকুলাম সম্পর্কে জানাতে চলেছি। যেটা তোমাদের জানতে হবে যে বিষয়গুলো, সেগুলো হচ্ছে কি মিনিং, কনসেপ্ট অ্যান্ড ডেফিনেশন অফ কারিকুলাম, তারপরে রয়েছে কি প্রিন্সিপালস অ্যান্ড স্টেপস অফ কারিকুলাম কনস্ট্রাকশন, অর্থাৎ কারিকুলাম বা পাঠ্যক্রম তৈরির জন্য যে সমস্ত হচ্ছে নীতি বা যে সমস্ত পদ্ধতিগুলো রয়েছে সেগুলো তোমরা জানবে। তারপরে রয়েছে টাইপস অফ কারিকুলাম, অর্থাৎ পাঠ্যক্রমের প্রকারভেদ, ডেফিনিশন অ্যান্ড অ্যাপ্রোচেস অফ কারিকুলাম ইভ্যালুয়েশন, অর্থাৎ হচ্ছে কি কারিকুলাম যে মূল্যায়ন বা পাঠ্যক্রম মূল্যায়নের জন্য যে ধরনের অ্যাপ্রোচগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানবে। এরপর রয়েছে কি ডিফারেন্স বিটুইন কারিকুলাম অ্যান্ড সিলেবাস, অর্থাৎ কি পাঠ্যক্রম এবং পাঠ্যসূচির মধ্যে যে পার্থক্যটা সেটা তোমরা কিন্তু ভালোভাবে জানতে পারবে। এরপর জানবো পাঠ্যক্রমের অর্থ বা মিনিং অফ কারিকুলাম। আচ্ছা, কারিকুলাম শব্দটা কোথা থেকে এসেছে? ল্যাটিন শব্দ কুরিয়ার থেকে এসেছে। আর এই প্রাচীন রোমে কুরিয়ার শব্দটি কী অর্থে ব্যবহৃত হতো? কোর্স অফ স্টাডি অর্থে ব্যবহৃত হতো। আবার কারো কারো মতে কারিকুলাম শব্দটা কুরিয়ার থেকে এসেছে, যেটার অর্থ কি ঘোড়া দৌড়ের পথ বা একটা দৌড়ের পথ, ঠিক আছে? তাই আক্ষরিক অর্থে কারিকুলাম শব্দটার অর্থ কি? নির্দিষ্ট লক্ষ্যে উপনীত হওয়ার জন্য একটা পথ, অর্থাৎ আ কোর্স টু বি রান ফর রিচিং সার্টেন গোলস, ঠিক আছে? এরপর আমরা পাঠ্যক্রম সম্পর্কে গতানুগতিক ধারণা এবং আধুনিক ধারণার মধ্যে যে পার্থক্য সেটা সম্পর্কে জানব, ঠিক আছে? তো গতানুগতিক ধারণায় শিক্ষার্থীদের কি বৌদ্ধিক এবং মানসিক বিকাশের উপরে বেশি জোর দেওয়া হতো, কিন্তু আধুনিক ধারণায় সেটা কি শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশে সহায়তা করে, ঠিক আছে? তারপরে যেটা বলছে কি গতানুগতিক ধারণার পাঠ্যক্রমের মূল ভিত্তি হচ্ছে কি মানসিক শৃঙ্খলাবাদ। সেইখানে আধুনিক ধারণায় কি পাঠ্যক্রম হচ্ছে কি আধুনিক, বৈজ্ঞানিক, মনোবৈজ্ঞানিক এবং সমাজ বৈজ্ঞানিক নীতির উপর প্রতিষ্ঠিত। বোঝা গেল? তারপরে দেখো 3 নম্বরটা কি বলছে, যে গতানুগতিক ধারণায় শ্রেণীকক্ষের অনুশীলনের মধ্যেই হচ্ছে কি সীমাবদ্ধ, ঠিক আছে? অর্থাৎ ক্লাসরুমের মধ্যেই এটা সীমাবদ্ধ, কিন্তু আধুনিক ধারণায় সেটা কি শ্রেণীকক্ষের বাইরে প্লাস হচ্ছে কি শ্রেণীকক্ষের মধ্যে, দুটোরই কি অভিজ্ঞতাসমূহ কি পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়। 4 নম্বর যে পয়েন্টটা আসছে সেটা হচ্ছে কি এই পাঠ্যক্রমে কি সহপাঠ্যক্রমিক কার্যাবলীর প্রতি গুরুত্ব দেওয়া হয় না, কিন্তু আধুনিক ধারণায় সহপাঠ্যক্রমিক কার্যাবলীর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়, ঠিক আছে? তারপরেরটা বলছে যে কি গতানুগতিক ধারণার পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত বিষয়গুলি হচ্ছে কি প্রধানত জ্ঞানমূলক, অর্থাৎ শুধুমাত্র কি কগনিটিভ ডোমেনের উপরে কি বা কগনিটিভ অভিজ্ঞতার উপরেই কি গুরুত্ব প্রদান করা হয়েছে, কিন্তু আধুনিক ধারণায় কগনিটিভ যে অভিজ্ঞতাগুলো তার সঙ্গে সঙ্গে অনুভূতিমূলক ও মনোসঞ্চালনমূলক, অর্থাৎ কি অ্যাফেক্টিভ এবং সাইকোমোটর যে অভিজ্ঞতা সেগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারপর একটা দেখো কি বলছে, যে এই পাঠ্যক্রমে মানে গতানুগতিক ধারণার পাঠ্যক্রমে কি করা হয়, শিক্ষকের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়, কিন্তু আধুনিক ধারণা হচ্ছে কি শিশুকেন্দ্রিক, ঠিক আছে? শিক্ষা হলো শিশুকেন্দ্রিক, অর্থাৎ পাঠ্যক্রমে কীরকম বিষয়ে গুরুত্ব দেওয়া হবে, শিক্ষার্থীর চাহিদা, শিক্ষার্থীর আগ্রহ, মনোভাব প্রভৃতির উপর কি গুরুত্ব দেওয়া হয়েছে। বোঝা গেল? তাহলে গতানুগতিক ধারণা আর আধুনিক ধারণার মধ্যে যদি পার্থক্য এই কোয়েশ্চেনটা কোনোদিনও পড়ে তাহলে তোমরা কিন্তু এইভাবে লিখে দিও, ঠিক আছে? এরপর জানবো পাঠ্যক্রমের সংজ্ঞা বা ডেফিনিশন অফ কারিকুলাম। তো কারিকুলাম সম্পর্কে সেকেন্ডারি এডুকেশন কমিশন, যেটা আবার মুদালিয়ার কমিশন নামেও পরিচিত, পাঠ্যক্রম সম্পর্কে তাদের মতামত কী ছিল, যে তারা বলে যে একজন শিক্ষার্থীর সমগ্র অভিজ্ঞতার একটা সম্পূর্ণ রূপ, যা সে বিদ্যালয়ে, শ্রেণীকক্ষে, ল্যাবরেটরিতে, লাইব্রেরিতে, খেলার মাঠে ও এমনকি শিক্ষকের সঙ্গে কথোপকথনের মাধ্যমে সঞ্চয় করে। তাহলে পাঠ্যক্রমের মধ্যে এই সমস্ত অভিজ্ঞতার সমন্বয় হচ্ছে কি পাঠ্যক্রমের
অন্তর্ভুক্ত বিষয়, ঠিক আছে। তারপরে দেখো ক্রো অ্যান্ড ক্রো পাঠ্যক্রম সম্পর্কে কি বলে দেখো, কারিকুলাম ইনক্লুডস অল দোজ এক্সপিরিয়েন্সেস অফ দ্য চাইল্ড হুইচ হি অর সি রিসিভস ইনসাইড দ্য স্কুল অর আউটসাইড দ্য স্কুল দ্যাট আর অ্যারেঞ্জড ইন such a program which leads to the development of physical, social, intellectual, emotional and spiritual aspect of his or her personality। অর্থাৎ শিক্ষার্থীদের যে মানে সর্বাঙ্গীন বিকাশের কথা এখানে বলা হয়েছে। দেখো শিক্ষার্থীদের শারীরিক, সামাজিক, প্রাক্ষবিক ও আধ্যাত্মিক বিকাশের উদ্দেশ্যে বিদ্যালয়ের যে অন্তর্গত, দেখো বিদ্যালয়ের ইনসাইড দ্য স্কুল অর আউটসাইড দ্য স্কুল, ঠিক আছে, বিদ্যালয়ের যে অন্তর্গত এবং বহির্ভূত যে অভিজ্ঞতাগুলো রয়েছে সেই অভিজ্ঞতাগুলোকে নির্বাচন করাই হচ্ছে কি পাঠ্যক্রমের মেন উদ্দেশ্য। বোঝা গেল? তারপরে দেখো এডগার ব্রুস কি বলেছেন পাঠ্যক্রম সম্পর্কে, কারিকুলাম ইজ অ্যান এডুকেশনাল ইনস্ট্রুমেন্ট প্ল্যান্ড অ্যান্ড ইউজড বাই দ্য স্কুল টু অ্যাফেক্ট দ্য পারপাসেস। ঠিক আছে, তো কি বলেছে দেখো, পাঠ্যক্রম হলো একটা শিক্ষামূলক উপকরণ যা বিদ্যালয়ের উদ্দেশ্যভিত্তিক কাজের জন্য পরিকল্পনা ও ব্যবহার করা হয়ে থাকে। প্রিন্সিপালস অফ কারিকুলাম কনস্ট্রাকশন বা পাঠ্যক্রম প্রণয়নের নীতি। দেখো পাঠ্যক্রম প্রণয়নের দু ধরনের নীতির কথা এখানে বলা হচ্ছে, যে প্রিন্সিপালস রিলেটেড টু লার্নার্স অ্যান্ড সোসাইটি, অর্থাৎ শিক্ষার্থী ও সমাজ সংক্রান্ত নীতিসমূহ, আর অপরদিকে দেখো পাঠ্যক্রম সংগঠন সংক্রান্ত নীতিসমূহ বা প্রিন্সিপালস রিলেটেড টু কারিকুলাম অর্গানাইজেশন। ঠিক আছে, তো দেখো এখানে ফার্স্টে হচ্ছে কি শিক্ষার্থী ও সমাজ সংক্রান্ত নীতিসমূহের মধ্যে ফার্স্টে যেটা রয়েছে কি শিশু কেন্দ্রিকতার নীতি বা প্রিন্সিপালস অফ চাইল্ড সেন্টারনেস। ঠিক আছে, তো দেখো শিশু কেন্দ্রিকতার নীতি এখানে কি বলতে চেয়েছে, যেহেতু পাঠ্যক্রম গঠনের কেন্দ্রবিন্দুতে শিশুর অবস্থান, তাই শিশুকে কেন্দ্র করে পাঠ্যক্রম গঠিত হওয়া দরকার। ঠিক আছে, তাই শিশুর যে চাহিদা, তাদের যে আগ্রহ, তাদের যে প্রবণতা, তাদের যে বিকাশের স্তর এবং পরিবেশের উপর ভিত্তি করে পাঠ্যক্রম রচনা করতে হবে। তারপর একটা দেখো ব্যক্তি স্বাতন্ত্র্যের নীতি বা প্রিন্সিপাল অফ ইন্ডিভিজুয়ালিজম। দেখো এটা সম্পর্কে কি বলা হয়েছে, আমরা জানি যে মানে প্রত্যেক মানুষই আলাদা বা প্রত্যেক শিশু আলাদা। ঠিক আছে, তাদের যে আগ্রহ, তাদের যে পছন্দ অপছন্দ, ঠিক আছে, প্রত্যেক বিষয়ের মধ্যে কি পার্থক্য রয়েছে, তাই প্রত্যেকটি শিশুকে একই ধাঁচে গড়ে তোলা যাবে না। ঠিক আছে, কারণ প্রত্যেক শিশুর যে নিজস্ব একটা কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্য যদি পাঠ্যক্রমের মধ্যে প্রতিফলিত না হয়, তাহলে তার যে প্রয়োগ ব্যক্তি ও সমাজের পক্ষে কি মঙ্গলজনক হবে না। সেজন্য কি করতে হবে, পাঠ্যক্রম প্রণয়নকালে ব্যক্তি স্বাতন্ত্র্যের নীতিকে যথাযোগ্যভাবে স্থান দিতে হবে, যাতে প্রত্যেক শিক্ষার্থী কি করতে পারে, তাদের যে গ্রহণ ক্ষমতা, তাদের যে পছন্দ অপছন্দ, রুচি, ঠিক আছে, সেটাকে কেন্দ্র করে অভিজ্ঞতা অর্জন করতে পারে। তারপর একটা দেখো সমাজ কেন্দ্রিকতার নীতি বা প্রিন্সিপাল অফ কমিউনিটি সেন্টারনেস। ঠিক আছে, এখানে কি বলতে চেয়েছে দেখো, শিশু হচ্ছে কি সামাজিক জীব। ঠিক আছে, তো দেখো সেই জন্য কি পাঠ্যক্রম রচনার সময় সমাজকেন্দ্রিকতার নীতিটিকে কি বিবেচনা করতে হবে, কারণ শিশু জ্ঞান লাভের জন্য কি সমাজ জীবন থেকে কি করছে, বিদ্যালয়ে আসছে, আবার বিদ্যালয়ের শিক্ষা শেষ করে তারা কি করছে, সমাজ জীবনে ফিরে যাচ্ছে। তো এই যে পাঠ্যক্রম এমনভাবে, সেজন্য কি করতে হবে, পাঠ্যক্রম এমনভাবে রচিত করতে হবে যাতে শিশু কি হয়, সমাজ জীবনের বিভিন্ন ক্ষেত্রে অভিযোজন করতে পারে। ঠিক আছে, তাই কিভাবে শিক্ষার্থী সমাজ সম্পর্কে সচেতন হবে, কিভাবে সমাজের প্রত্যাশা পূরণ করবে, কিভাবে বিভিন্ন সমস্যার সঙ্গে কি সঙ্গতি বিধান করবে ইত্যাদি সম্পর্কে কি পাঠ্যক্রমে স্থান থাকবে। বুঝা গেল? এরপর আসছে কি সংরক্ষণের নীতি বা প্রিন্সিপাল অফ কনজারভেশন। এটা কি বলতে চেয়েছে দেখো, পাঠ্যক্রমের মধ্য দিয়ে আমাদের অতীত যে সংস্কৃতি সেটা সংরক্ষণ করতে হবে। সভ্যতার বিবর্তনের ধারায় মানুষ হচ্ছে কি সুদীর্ঘকাল অনুশীলনের মাধ্যমে যে সমস্ত অভিজ্ঞতা অর্জন করেছে, তা যদি পাঠ্যক্রমের মধ্য দিয়ে সংরক্ষিত করা না হয়, তাহলে কিন্তু আমরা আগামী প্রজন্মকে কিছুই দিতে পারবো না। ঠিক আছে, কিছুই দেওয়ার থাকবে না। সেজন্য পাঠ্যক্রমের মাধ্যমে এই অতীত যে সংস্কৃতি, সেই সংস্কৃতির সংরক্ষণ অবশ্যই প্রয়োজন। এতে ব্যক্তিজীবন যেমন পরিপুষ্ট হবে, তেমনই কি অন্যদিকে সমাজের সজীবতা বজায় থাকবে। এরপর রয়েছে অবসর যাপনের নীতি বা প্রিন্সিপাল অফ লেজার। ঠিক আছে, তো কি বলছে দেখো, অবসর যাপনের নীতি মানে বর্তমান জটিল ও যান্ত্রিক জীবনে মানুষ যন্ত্রে পরিণত হয়েছে। ঠিক আছে, যখনই সে অবসর সময়ে
মানে একা থাকে তখন সে দিশেহারা হয়ে যায়, তার মধ্যে একটা অবাঞ্ছিতভাবে অবসর যাপন করার একটা চেষ্টা সে চালায়, ঠিক আছে। সেই জন্যই বলছে যে মানে কথায় আছে অলস মস্তিষ্ক শয়তানের কারাগার, ঠিক আছে। তো এই যে মনের গতি প্রকৃতির দিকে দৃষ্টি দিলে বোঝা যায় যে কাজের মধ্যে সে কি চায়, কাজের মধ্যে আনন্দ চাই, কাজের মধ্যে অবসর চাই এবং বৈচিত্র্য চায়। তাই বিদ্যালয় জীবনে পাঠ্যক্রমে এমন বিষয়বস্তু রাখতে হবে যাতে তারা কি করতে পারে, মানে শিশুরা পরবর্তীকালে তারা কি করতে পারে, অবসর যাপনকে সঠিকভাবে পালন করতে পারে বা সঠিকভাবে সেটা চালাতে পারে। তো সেজন্য শিক্ষার্থীদের কি করতে হবে, ছবি আঁকা বা গান শেখা বা ধরো হচ্ছে খেলাধুলা মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষার অনেক উপকরণ কি রাখা যেতে পারে। এইভাবে কি সার্থকভাবে অবসর বিনোদন যাতে করা যায় তার সংস্থান পাঠ্যক্রমের মধ্যে রাখতে হবে। এরপর দেখো ভবিষ্যতের নীতি বা ফিউচারিস্টিক প্রিন্সিপালস। এটা বলছে দেখো কি, মানে বর্তমান যে সমাজে ডিজিটালি যে এখন খুবই পরিবর্তন এসে গেছে, ডিজিটালি সব কিছু ডিজিটালি হয়ে গেছে। তো এই জন্য যে বিজ্ঞান প্রযুক্তি সমাজবিদ্যা সমস্ত বিষয়ের অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। এই যে কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, ঠিক আছে, ফিজিক্স, জৈব রসায়ন, মেডিসিন, ইঞ্জিনিয়ারিং প্রভৃতির ক্ষেত্রে কি মানে খুবই পরিবর্তন হচ্ছে। তাই ছাত্রছাত্রীদের এই পরিবর্তন সাপেক্ষে বর্তমান উন্নত দেশের সঙ্গে তাল মিলিয়ে কি করতে হবে, তাদেরকে গড়ে তুলতে হবে, সেইভাবেই পাঠ্যক্রম রচনা করতে হবে। ভালো পাঠ্যক্রম ছাত্রছাত্রীদের বর্তমান ভবিষ্যৎ জীবনে খুবই কার্যকরী হবে। এরপর দেখো পাঠ্যক্রম সংক্রান্ত কি সংগঠন সংক্রান্ত যে নীতিগুলো, তার মধ্যে ফার্স্ট হচ্ছে কি বৈচিত্র্যের নীতি বা প্রিন্সিপালস অফ ভ্যারাইটি, ঠিক আছে। তো বৈচিত্র্যের নীতি বলতে চেয়েছে যে কি পাঠ্যক্রম রচনা এমনভাবে পাঠ্যক্রম মানে রচিত হবে যাতে কি বৈচিত্র্যের নীতিটা বজায় থাকে। শিক্ষার্থীদের যে ব্যক্তিগত পার্থক্য রয়েছে বা গ্রহণ ক্ষমতার যে পার্থক্য রয়েছে সেটা অনুযায়ী কি করতে হবে, পাঠ্যক্রম রচনা করতে হবে। তারপর এটা দেখো প্রিন্সিপাল অফ ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তার নীতি, ঠিক আছে। আধুনিক সমাজ যেহেতু পরিবর্তনশীল, সেজন্য কি করতে হবে, শিশু যাতে সমাজ জীবনে অভিযোজন করতে পারে বা পরিবর্তনশীল পরিস্থিতিতে পরিবর্তনশীল পরিবেশে যাতে তারা কি করতে পারে, অভিযোজন কৌশল আয়ত্ত করতে পারে, সেই ব্যবস্থা কি পাঠ্যক্রমের মধ্যে রাখতে হবে। তারপরেটা কি দেখো প্রিন্সিপাল অফ অ্যাক্টিভিটি সেন্টার্ডনেস। তো কি বলছে, কর্মকেন্দ্রিকতার নীতি, ঠিক আছে। তো এই যে আদর্শ পাঠ্যক্রম সেটা কি হবে, কর্মকেন্দ্রিকতার নীতির ভিত্তিতে কি করা হবে, প্রণয়ন করতে হবে, ঠিক আছে। তো শিক্ষার ক্ষেত্রে যদি সক্রিয়তা না থাকে তাহলে কিন্তু শিক্ষার প্রকৃত শিক্ষা সেটা কিন্তু অর্জন করা সম্ভব নয়। সেখানে কি করতে হবে, সক্রিয়তাকে রাখতে হবে, যথোপযুক্ত বিকাশের যাতে সম্ভাবনা হয়, যাতে তারা কি করতে পারে, তাদের সুপ্ত সম্ভাবনাগুলোর বিকাশ সাধন করতে পারে, সেজন্য কি করতে হবে, কর্মকেন্দ্রিকতার নীতি বজায় রাখতে হবে। অনুবন্ধ ও সমন্বয় নীতি বা প্রিন্সিপাল অফ কোরিলেশন অ্যান্ড ইন্টিগ্রেশন। দেখো অভিজ্ঞতা কেন্দ্রিক পাঠ্যক্রমই মানুষকে কি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শিক্ষা দিতে পারে। পাঠ্যক্রমের বিষয়গুলোকে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে ভাগ না করে পাঠ্যক্রমকে যদি মানে সমন্বয়িত করে শিক্ষা দেওয়া যায় তাহলে কিন্তু শিক্ষার্থীর অন্তর্নিহিত সত্তার বিকাশ সাধন ঘটবে, ঠিক আছে। আর এই এমন বিষয়গুলো মানে যেমন হচ্ছে ধরো সাহিত্য বা ধরো ইতিহাস, গণিত, ভূগোল, বিজ্ঞান ইত্যাদি বিভিন্ন বিষয়ের মধ্যে কি একটা কি করতে হবে, একটা ইন্টিগ্রেশন বা একটা লিঙ্ক করতে হবে যাতে কি হয়, একটার সঙ্গে একটা সমন্বয় সাধন ঘটে এবং শিক্ষার্থীরা সেই পাঠ পড়ে শিক্ষার্থীদের মধ্যে একটা কি হয়, পরিপূর্ণ বিকাশের জন্য সমস্ত বিষয়ের জ্ঞান সমন্বিত থাকে, ঠিক আছে। এর মাধ্যমে শিক্ষার্থী ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ সাধন ঘটে। গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশের নীতি হচ্ছে প্রিন্সিপাল অফ ডেভেলপিং ডেমোক্রেটিক ভ্যালু, ঠিক আছে। তো এই যে গণতান্ত্রিক মূল্যবোধ মানে হচ্ছে কি এমনভাবে পাঠ্যক্রম প্রণয়ন করা উচিত যাতে গণতান্ত্রিক দেশে প্রাথমিক মাধ্যমিক উচ্চশিক্ষা পাঠ্যক্রম রচনার সময় কি সমস্ত বিষয় বা সমস্ত মানে এই যে তোমার জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে কি সকলে সমানভাবে শিখতে পারে, সেই বিষয়টা বজায় রাখতে হবে।
এই যে দেখো ABC অফ কারিকুলাম, A ফর কি আর্টিকুলেশন, B ফর ব্যালেন্স, C ফর কন্টিনিউইটি। এটা সম্পর্কে একটু জানাই। তো এই যে তোমার ABC কারিকুলাম রয়েছে, তো এই যে তোমার আর্টিকুলেশন অর্থাৎ পাঠ্যক্রমে পাঠ্যক্রম প্রণয়নের সময় কি করা হয়, পাঠ্যক্রম প্রণয়নের সময় দেখবে যে মানে পাঠ্যক্রমের বিষয়গুলোকে ছোট ছোট এককে এবং উপ এককে কী করা হয়, ভাগ করা হয়, ঠিক আছে। এইভাবেই কি শিখনের অভিজ্ঞতাগুলো দেওয়া থাকে। তো এই যে তোমার মানে কি বলবো আর্টিকুলেশন, এটা দুইভাবে হয়, একটা হচ্ছে অনুভূমিক বা হরাইজন্টাল, আর একটা হচ্ছে কি ভার্টিক্যাল বা উল্লম্ব, ঠিক আছে। এই যে অনুভূমিক বা হরাইজন্টাল গ্রন্থনা, সেই বিষয় বিভিন্ন সেটি কি করে, বিভিন্ন বিষয়ের বিষয়বস্তু সংগঠনে সাহায্য করে এবং এখানে বিভিন্ন বিষয়ের ধারণা থাকে। আর উল্লম্ব বা ভার্টিক্যাল গ্রন্থনাতে প্রতিটি বিষয়ের বিষয়বস্তু উচ্চ পর্যায়ে সুসজ্জিতভাবে ক্রমিক পর্যায়ে বিন্যস্ত থাকে। আর বি অর্থাৎ ব্যালেন্স মানে হচ্ছে কি, ব্যালেন্স হচ্ছে কি একটা পাঠ্যক্রমের মধ্যে কি বিভিন্ন বিষয়ের উদ্দেশ্য সাধনের একটা ভারসাম্য রক্ষার সাহায্য করে, ঠিক আছে। এখানে হচ্ছে ওই কগনিটিভ ডোমেন, সাইকোমোটর ডোমেন এবং হচ্ছে যে অ্যাফেক্টিভ ডোমেন রয়েছে, সেই ডোমেনের একটা কি যে অভিজ্ঞতাগুলো রয়েছে সেটার একটা কি ব্যালেন্স করা থাকে। এছাড়াও রয়েছে কি শিশুদের যে চাহিদা, আগ্রহ, মূল্যবোধ ইত্যাদির মধ্যেও একটা কি ভারসাম্য বজায় রাখার চেষ্টা করা হয়। সি অর্থাৎ কন্টিনিউইটি, ছাত্রছাত্রীদের এক স্তর থেকে অন্য স্তরে খুব সহজে ভালোভাবে উন্নীত হওয়াকেই কি বলা হয়, নিরবচ্ছিন্নতা বা কন্টিনিউইটি বলা হয়, ঠিক আছে। তো পাঠ্যক্রম প্রয়োগের মাধ্যমে নিরবচ্ছিন্ন প্রক্রিয়ায় শিক্ষার্থীরা পারদর্শিতা অর্জন করে, আর এটি অতীত, বর্তমান, ভবিষ্যতের মধ্যে একটা নিরবিচ্ছিন্নতা বা কন্টিনিউইটি বজায় রাখে। এবার জানবো স্টেপস অফ কারিকুলাম কনস্ট্রাকশন বা পাঠ্যক্রম প্রণয়নের স্তরসমূহ, ঠিক আছে। তো পাঠ্যক্রম প্রণয়নে এখানে 6টি স্তর রয়েছে। কি প্রথম স্তর যেটা রয়েছে কি সিচুয়েশন অ্যানালিসিস বা পরিস্থিতিগত বা বাস্তব অবস্থা বিশ্লেষণ। 2 নম্বর যে স্তরটা রয়েছে সেটা কি সিলেকশন অফ কারিকুলাম অবজেক্টিভস বা পাঠ্যক্রমের উদ্দেশ্য নির্বাচন। তারপরে যে স্তরটা রয়েছে কি সিলেকশন অফ কন্টেন্ট অ্যান্ড লার্নিং অ্যাক্টিভিটিস বা বিষয়বস্তু এবং শিক্ষণ কার্যক্রম নির্বাচন। তারপরে যে পয়েন্টটা রয়েছে কি 4 নম্বর স্তর, সেটা রয়েছে কি অর্গানাইজেশনাল কন্টেন্ট অ্যান্ড লার্নিং অ্যাক্টিভিটিস বা বিষয়বস্তু শিক্ষণ কার্যক্রমের সংগঠন। স্তর 5 সেটার মধ্যে কি রয়েছে সিলেকশন অফ ইনস্ট্রাকশনাল প্রসিডিওর। আর 6 নম্বর যে স্তরটা রয়েছে সেটা কি ইভ্যালুয়েশন। টাইপস অফ কারিকুলাম বা পাঠ্যক্রমের প্রকারভেদ। আমরা 2 ধরনের কারিকুলাম টাইপস দেখব, সেটা কি 1 নম্বর হচ্ছে কি ব্যক্ত বা লিখিত পাঠ্যক্রম, এক্সপ্লিসিট অর রিটেন কারিকুলাম। আর একটা রয়েছে কি অব্যক্ত বা লুক্কায়িত পাঠ্যক্রম, যেটাকে বলা হয় কি ইমপ্লিসিট অর হিডেন কারিকুলাম। ব্যক্ত বা লিখিত পাঠ্যক্রম কি? তো ব্যক্ত বা লিখিত পাঠ্যক্রমে পাঠ্যক্রম প্রণেতাগণ বা কারিকুলাম যারা এক্সপার্ট রয়েছেন তারা শিক্ষার যে লক্ষ্য উদ্দেশ্য কী হবে, শিক্ষণ পদ্ধতি কী হবে, পাঠ্যপুস্তক এবং যে শিক্ষক যে সহায়িকা বা রেফারেন্স বুক কী হবে সেগুলো কি যখন পাঠ্যক্রমের মধ্যে লিখিত আকারে বিবরণ দেওয়া থাকে সেটাকেই বলা হচ্ছে কি লিখিত বা ব্যক্ত পাঠ্যক্রম। বোঝা গেল? ব্যক্ত বা লিখিত যে পাঠ্যক্রম রয়েছে সেই পাঠ্যক্রমকে আবার কতগুলো ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হচ্ছে কি বিষয়কেন্দ্রিক পাঠ্যক্রম, 2 নম্বর হচ্ছে কি কর্মকেন্দ্রিক বা অ্যাক্টিভিটি সেন্টার্ড কারিকুলাম, তারপরেটা রয়েছে কি কেন্দ্রীয় পাঠ্যক্রম বা কোর কারিকুলাম, তারপরেটা বলছে কি অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রম বা এক্সপেরিয়েন্স বেসড কারিকুলাম, তারপর রয়েছে কি অবিচ্ছিন্ন পাঠ্যক্রম বা ইন্টিগ্রেটেড কারিকুলাম, তারপর এটা রয়েছে কি জীবনকেন্দ্রিক পাঠ্যক্রম বা লাইফ সেন্ট্রিক কারিকুলাম। বোঝা গেল? আচ্ছা, তাহলে বিষয়কেন্দ্রিক পাঠ্যক্রম কি বা সাবজেক্ট সেন্টার্ড কারিকুলাম কি? যে পাঠ্যক্রমের দ্বারা শিক্ষার্থীদের কি বৌদ্ধিক যে বিকাশ সেই বিকাশের উপর জোর দেওয়া হয় বা গুরুত্ব দেওয়া হয় সেটাকেই বলছে কি বিষয়কেন্দ্রিক পাঠ্যক্রম। আর এই বিষয়কেন্দ্রিক পাঠ্যক্রমটা হচ্ছে কি গতানুগতিক পাঠ্যক্রমও বলা হয়। বোঝা গেল? তো এই যে বিষয়কেন্দ্রিক পাঠ্যক্রম বা সাবজেক্ট সেন্টার্ড পাঠ্যক্রম রয়েছে সেটার বৈশিষ্ট্য কি এখানে হচ্ছে আগেই বলা হলো যে বৌদ্ধিক বিকাশের উপর গুরুত্ব দেওয়া হয়। এখানে কি শিক্ষকের উপর বেশি গুরুত্ব দেওয়া হয় বা শিক্ষকের ভূমিকাই মুখ্য। পাঠ্যসূচি ও পাঠের সংগঠনের উপর এই পাঠ্যক্রমের কার্যকারিতা নির্ভর করে। কিন্তু এই যে বিষয়কেন্দ্রিক পাঠ্যক্রম এটার আবার অনেক ত্রুটি বা লিমিটেশনস রয়েছে। সেগুলো কি যেহেতু এখানে হচ্ছে কি শিক্ষকের ভূমিকায় মুখ্য সেজন্য বক্তৃতা পদ্ধতি এখানে বেশি ইউজ করা হয় এবং
শিক্ষার্থীরা এখানে নিষ্ক্রিয় শ্রোতা বা কি হয়, প্যাসিভ লিসনার হয়ে থাকে, বোঝা গেল। আর হচ্ছে কি এখানে যেহেতু হচ্ছে কি ওই জ্ঞানের উপর অধিক গুরুত্ব দেওয়া হয়, সেজন্য পাঠ্যক্রমে একটা একঘেয়েমি আসে, ফলে শিক্ষণীয় যে পরিবেশটা সেটা কি আনন্দজনক হয় না, বোঝা গেল। কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম বা অ্যাক্টিভিটি সেন্টার যে কারিকুলাম সেটা কি, ঠিক আছে। তো এই যে কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম রয়েছে সেখানে কি সক্রিয়তার নীতির উপর ভিত্তি করে কি করা হয়, পাঠ্যক্রম প্রস্তুত করা হয়। এখানে জ্ঞানমূলক বিষয়ের দ্বারা ভারাক্রান্ত না করে শিক্ষার্থীদের কি ধারাবাহিক এবং উদ্দেশ্যমুখী বাস্তব কর্মশিক্ষার উপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। তো এই যে কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম রয়েছে এটার বৈশিষ্ট্যগুলো কি কি? বৈশিষ্ট্য রয়েছে যে এখানে হচ্ছে কি তাত্ত্বিক দিকের থেকে ব্যবহারিক দিকের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এই পাঠ্যক্রমে বাস্তব জ্ঞান এবং অভিজ্ঞতার অর্জনে কি সহায়ক। তারপরে রয়েছে কি ব্যক্তিগত যে চাহিদা ক্ষমতা রয়েছে সেটির উপর গুরুত্ব আরোপ করে এই ধরনের পাঠ্যক্রম প্রস্তুত করা হয়, বোঝা গেল। তারপরে দেখো ত্রুটি এখানে কি বলেছে বা লিমিটেশনস কি এই পাঠ্যক্রমের। সে বলছে যে দেখো কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করতে গেলে একটা দীর্ঘ সময়ের প্রয়োজন হয় বা অনেক বেশি সময়ের প্রয়োজন হয়। আর দেখো আর একটা কি বলেছে যে এই পাঠ্যক্রম পরিচালনার জন্য অবশ্যই একটা ট্রেনিং বা উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের দরকার হয়, যেটা কিন্তু সবসময় পাওয়া যায় না বা অভাব দেখা যায়। কেন্দ্রীয় পাঠ্যক্রম বা কোর কারিকুলাম, ঠিক আছে। তো এই যে কেন্দ্রীয় পাঠ্যক্রম বা কোর কারিকুলাম রয়েছে এটার মাধ্যমে কি অভিজ্ঞতা ও জ্ঞান সামগ্রীর সমন্বয় ঘটিয়ে যে পাঠ্যক্রম রচনা করা হয় সেটাই হচ্ছে কি কেন্দ্রীয় পাঠ্যক্রম, ঠিক আছে। তো এই যে পাঠ্যক্রমের মধ্যে একটা শিক্ষার্থীদের মধ্যে আদর্শ অভ্যাস, কর্মক্ষমতা, জীবনাদর্শ বিকাশে সাহায্য করে। তো এই যে কেন্দ্রীয় পাঠ্যক্রম এনএল বসিং নামের একজন ব্যক্তি তিনি বলেছেন যে কেন্দ্রীয় পাঠ্যক্রম হলো এমন কতগুলি নির্বাচিত অভিজ্ঞতার সমন্বয় যেগুলির মাধ্যমে শিক্ষার্থী জ্ঞানের বিস্তৃত ক্ষেত্রগুলির সম্পর্কে একটা প্রাথমিক ধারণা অর্জন করে। মানুষের কতগুলো সাধারণধর্মী চাহিদা রয়েছে এবং ওই চাহিদাকে পরিতৃপ্তি করার জন্য যে পাঠ্যক্রম প্রতিটি শিক্ষার্থীর অনুশীলন করা প্রয়োজন তাকে কেন্দ্রীয় পাঠ্যক্রম বলা হয়। তো এই কেন্দ্রীয় পাঠ্যক্রম সম্পর্কে তোমার হচ্ছে কি জাতীয় শিক্ষানীতি বা এই যে ধরো মুদালিয়ার কমিশন বা কোঠারি কমিশন রয়েছে, এই সমস্ত কমিশনগুলো কিন্তু কেন্দ্রীয় পাঠ্যক্রমের উপর বিশেষভাবে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছিল। তারপরে বৈশিষ্ট্যসমূহ কি বলছে দেখো, অভিজ্ঞতা ও জ্ঞানের সমন্বয়ের দ্বারাই কিন্তু এই পাঠ্যক্রম রচিত হয়। তারপরে বলছে কি এই পাঠ্যক্রম শিক্ষার্থীদের সামাজিক চাহিদার সঙ্গে সম্পর্কিত। এই পাঠ্যক্রম কতগুলি নির্দিষ্ট ও নির্বাচিত অভিজ্ঞতার সমষ্টি, আর এই পাঠ্যক্রমের দ্বারা শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানের প্রতি কি হয়, অনুরাগ ঘটানো হয়। অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রম বা এক্সপেরিয়েন্স বেসড কারিকুলাম কি? তো যে ধরনের পাঠ্যক্রমে শিক্ষার্থীদের ইচ্ছা ও চাহিদার উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের অভিজ্ঞতার কি সমন্বয় করা হয়ে থাকে সেই ধরনের পাঠ্যক্রমকে কি বলা হয়, অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রম। তো এই ধরনের পাঠ্যক্রমের শিক্ষার মূল লক্ষ্যই হচ্ছে কি শিক্ষার্থীদের শারীরিক, মানসিক, সামাজিক উন্নয়ন ও উৎকর্ষতা বৃদ্ধির ও অভিজ্ঞতা অর্জনের প্রতি গুরুত্ব দেওয়া, ঠিক আছে। তো অভিজ্ঞতা ভিত্তিক যে পাঠ্যক্রম রয়েছে সেই পাঠ্যক্রমের বৈশিষ্ট্যগুলো কি কি? অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রম হচ্ছে কি মনোবিজ্ঞান সম্মত। এই পাঠ্যক্রমে শিক্ষার্থীদের নিজস্ব চাহিদাগুলির ওপর কি গুরুত্ব দেওয়া হয়। তারপরে রয়েছে এই পাঠ্যক্রমে প্রত্যাশিত অভিজ্ঞতার সঞ্চার করা থেকে এবং কার্যকরী সমন্বয় সাধন করা হয়ে থাকে। ত্রুটিগুলো কি কি? ত্রুটিগুলো হচ্ছে যে পুরো পাঠ্যক্রমকে অভিজ্ঞতার মাধ্যমে শেখাতে গেলে অনেকটা সময় লেগে যায়। এছাড়া সমগ্র পাঠ্যক্রমকে কিন্তু এইভাবে শেষ করা সম্ভব হয় না। তারপর বলছে যে ব্যবহারিক দিক থেকে বিচার করলে বলা যায় পাঠ্যক্রম যদি সুনিয়ন্ত্রিত না হয় বা সুনিয়ন্ত্রিত পথে না চলে শিক্ষার কিন্তু অগ্রগতি ব্যাহত হয়। এরপর জানবো অবিচ্ছিন্ন পাঠ্যক্রম বা ইন্টিগ্রেটেড কারিকুলাম। তো এই যে অবিচ্ছিন্ন পাঠ্যক্রম এটা কি? এটা হচ্ছে এই ধরনের পাঠ্যক্রমে শিক্ষার্থীদের চাহিদা এবং পরিবেশের সঙ্গে সঙ্গতি রেখে অভিজ্ঞতাগুলোকে সামগ্রিকভাবে পুনর্গঠিত করা হয়ে থাকে। তো কি বলেছে দেখো, সামগ্রিকভাবে পুনর্গঠিত করা হয়ে থাকে, ঠিক আছে। কোনো বিষয়কে খণ্ডে খণ্ডে বা এই যে বৈচিত্র্যময় যে অভিজ্ঞতাগুলো রয়েছে সেগুলোকে খণ্ডে খণ্ডে বিভক্ত না করে সেগুলোকে একটা সমন্বয় সাধন করে সেটাকে পাঠ্যক্রমে রচিত হয়ে থাকে। তো এই যে বিষয়টা সেটাকেই বলছে কি অবিচ্ছিন্ন পাঠ্যক্রম। তো অবিচ্ছিন্ন পাঠ্যক্রমের বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে দেখো, এই পাঠ্যক্রমে অনুবন্ধনের নীতি
উপস্থাপন করা হয়ে থাকে। আর অনুবন্ধনের নীতিটা কার? হারবার্টের অনুবন্ধনের নীতি অনুসরণ করা হয়। আর এখানে হচ্ছে কি শিক্ষার্থীদের পাঠ্যক্রমে শিক্ষার্থী ও সমাজ জীবনের উপযোগিতার কথা চিন্তা করে বিষয়বস্তু নির্বাচন করা হয়ে থাকে। আর এখানে ত্রুটিগুলো কি কি? ত্রুটি বলছে যে এখানে কি সব বিষয়গুলোর মধ্যে কি সমন্বয় সাধন করা যায় না বা সম্ভব হয় না। আর বলছে যে বিভিন্ন বিষয়ের মধ্যে একটা সমন্বয় সাধন করতে গিয়ে ভ্রান্ত ধারণা জন্ম নেয়। জীবনকেন্দ্রিক পাঠ্যক্রম বা লাইফ সেন্ট্রিক কারিকুলাম। তো এই জীবনকেন্দ্রিক পাঠ্যক্রমের মধ্যে কোন কোন বিষয়গুলো থাকে? যেরকম হচ্ছে কি আমাদের আমরা দৈনন্দিন জীবনে যে সমস্ত কাজগুলো করে থাকি, যে ধরনের সমস্যার আমরা সম্মুখীন হই, সেই সমস্যা সমাধানের জন্য সেই সমস্ত সমাধানে সক্ষম করে তোলাই হচ্ছে কি এই পাঠ্যক্রমের প্রধান উদ্দেশ্য। তো এই পাঠ্যক্রমে ব্যক্তির উন্নয়ন নির্ভর করে, সেই রকম তাদের যে ইচ্ছে, তাদের যে চাহিদা, ক্ষমতা, দক্ষতা ইত্যাদির উপর নির্ভর করে এই পাঠ্যক্রমে বিষয়বস্তু নির্বাচন করা হয়ে থাকে। এছাড়াও হচ্ছে কি জীবনকেন্দ্রিক পাঠ্যক্রমের মূল লক্ষ্য হচ্ছে কি ব্যক্তির জীবনের উন্নয়নের সঙ্গে বর্তমান পরিবেশ এবং ভবিষ্যৎ জীবনের নানা অবস্থা সম্বন্ধে সচেতন করা এবং ব্যক্তি কল্যাণ এবং সমাজ কল্যাণের কামনা করা। তো এরপর জানবো যে এই যে জীবনকেন্দ্রিক পাঠ্যক্রম রয়েছে এর বৈশিষ্ট্যগুলো কী কী। তো এর বৈশিষ্ট্যগুলো প্রথম বলছে যে এই পাঠ্যক্রমটি শিক্ষার্থীদের চাহিদার উপর বিশেষ জোর দেওয়া হয়। এছাড়া এই পাঠ্যক্রমে শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনের বিভিন্ন ঘটনার সঙ্গে সম্পর্কযুক্ত। এরপর বলছে যে এই পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত অভিজ্ঞতাগুলি শিক্ষার্থীদের জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত। তারপরে বলছে যে সামাজিক অভিযোজনে এই পাঠ্যক্রমের অন্তর্গত বিষয়বস্তুগুলোকে সাহায্য করে থাকে। এই পাঠ্যক্রমে অন্তর্গত বিষয়বস্তু শিক্ষার্থীদের সৃজনশীলতার বিকাশে উপযোগী। তো এই কতগুলো বৈশিষ্ট্য তোমরা একটু দেখে নিও। এরপর জানবো লুক্কায়িত পাঠ্যক্রম বা মিনিং অফ হিডেন কারিকুলাম। তো লুক্কায়িত পাঠ্যক্রম কী জিনিস? তো লুক্কায়িত পাঠ্যক্রম হচ্ছে এমন একটা পাঠ্যক্রম যেটা হচ্ছে কি প্রথাগত যে পাঠ্যক্রমগুলো হয় সেই প্রথাগত পাঠ্যক্রমের মতো লিখিত অবস্থায় থাকে না। এটা হচ্ছে কি প্রত্যক্ষভাবে এগুলোর অবস্থান থাকে না, কিন্তু পরোক্ষভাবে শিক্ষার্থীদের সামাজিক, নৈতিক, আধ্যাত্মিক বিকাশে সহায়তা করে। তো এই যে লুক্কায়িত পাঠ্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের হচ্ছে কি জাতীয় সংহতি বা আন্তর্জাতিকতা বোধ বা গণতান্ত্রিক মূল্যবোধ বা আদর্শ চরিত্র গঠন, ঠিক আছে, এগুলোর এই লুক্কায়িত পাঠ্যক্রমের মাধ্যমে হয়ে থাকে। তো এই যে লুক্কায়িত পাঠ্যক্রমের কিছু কিছু বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। লুক্কায়িত পাঠ্যক্রম সবটাই অলিখিত, ঠিক আছে। তো লুক্কায়িত পাঠ্যক্রমে বিদ্যালয় পাঠ পরিক্রমায় সেই শিক্ষার উপযোগী উপাদানগুলি বিদ্যার্থীদের মধ্যে সহজেই সঞ্চারিত হয়। আর লুক্কায়িত পাঠ্যক্রমে বিদ্যালয়ের দৈনন্দিন কার্যক্রমের মাধ্যমেই উপকরণগুলো অনুষ্ঠিত হয়ে থাকে। আর এইগুলোর মাধ্যমে শিক্ষার্থীদের যে শিক্ষণমূলক পরিস্থিতিতে এই ধরনের পাঠ্যক্রমের প্রকৃতি ও সংগঠনের পরিস্ফুটন ঘটে। আর লুক্কায়িত পাঠ্যক্রমের উপযোগিতা বা ইউটিলিটি অফ হিডেন কারিকুলাম কী? তো এই যে লুক্কায়িত পাঠ্যক্রম কেন দরকার, ঠিক আছে, এরকম এই যে লিখিত পাঠ্যক্রম যেমন শিক্ষার্থীদের একটা পরিপূর্ণ পাঠ দেওয়ার চেষ্টা করে, তার সঙ্গে সঙ্গে আবার লুক্কায়িত পাঠ্যক্রমও দরকার। তার কারণ হচ্ছে সম্পূর্ণতা দানের জন্য অলিখিত বা অব্যক্ত পাঠ্যক্রমের ভূমিকা কিন্তু যথেষ্ট রয়েছে। তো লুক্কায়িত পাঠ্যক্রমের উপযোগিতাগুলো কী কী? ক্লাসরুমে বা ক্লাসরুমের বাইরে এই লুক্কায়িত পাঠ্যক্রম শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশে সহায়তা করে। তাদের মধ্যে একটা আদর্শ আচরণ গড়ে তোলার একটা চেষ্টা করে এবং তাদের মধ্যে একটা সুচরিত্র গঠনের পথ প্রশস্ত করে দেয়। লুক্কায়িত পাঠ্যক্রমের মধ্যে বিদ্যার্থীদের মধ্যে একটা মূল্যবোধ গঠনে সহায়তা করে। এছাড়া হচ্ছে এই যে পাঠ্যক্রম বা এই যে তোমাদের বিদ্যালয় পরিবেশ বা শিক্ষকের যে আচরণ সেটা কেমন হবে, ঠিক আছে, শিক্ষকের ব্যক্তিত্ব কীরূপ হবে, সেইগুলো কিন্তু উল্লেখ থাকে না আমাদের হচ্ছে লিখিত পাঠ্যক্রমে। কিন্তু এই যে অলিখিত পাঠ্যক্রমের এগুলো হচ্ছে উদাহরণ, এবং এই অলিখিত পাঠ্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মূল্যবোধের উন্মেষ ঘটে থাকে। তো এগুলোই হচ্ছে লুক্কায়িত পাঠ্যক্রমের উপযোগিতা। আজকে আমি যে বিষয়টি পড়ালাম সেটা তোমাদের স্কুল সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিস কমিশন এবং মাদ্রাসা সার্ভিস কমিশন এবং কিছু কিছু ক্ষেত্রে টেটেও কাজে লাগতে পারে। তাই যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং
পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন।